প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবার জন্য শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের এমবিএ ফাইনাল ইয়ারের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই সাবজেক্টের উপর ক্লাস নেব। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। তোমরা জানো, আগে যে আমি অধ্যায়টা পড়িয়েছি সেই অধ্যায়ের উপর 3টি ক্লাস নেওয়া হয়েছে। আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখেছো এবং সেই ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতেছি। সেই অধ্যায়টার নাম হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনায় ব্যবহৃত মূল বিষয়সমূহ অথবা কি টার্মস ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এই কৌশলগত ব্যবস্থাপনা এই এই সাবজেক্টের একটা সুবিধা হচ্ছে, এই সাবজেক্টের আমরা যদি একটা চ্যাপ্টার ভালো করে পড়ি, দেখা যায় এই চ্যাপ্টারের অনেক কিছুই অন্য চ্যাপ্টারের সাথে আমাদের কমন পড়ে যায়। তখন আমাদের সেটা বুঝতেও সুবিধা হয় এবং পড়তেও সুবিধা হয়। তো আমি তোমাদেরকে বলবো, আমি আজকে যেই অধ্যায়টা শুরু করছি, অর্থাৎ কি টার্মস ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এই অধ্যায়টা আগের অধ্যায় যেটা হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা অথবা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, সেইটার সাথে আমাদের অনেক কিছু মিলে যাবে। তো এখানে আমাদের যেই জিনিসগুলো অথবা যে টপিকগুলো আমাদের আগের অধ্যায়ের সাথে মিলে যাচ্ছে, আমি সেগুলো একটু কম আলোচনা করছি। এগুলো তোমরা আগের ক্লাসগুলো দেখলে যেহেতু বুঝতে পারবে, সেজন্য একটু কম আলোচনা করে যেগুলো আমাদের নতুন টপিক সেগুলো একটু বেশি আলোচনা করব। সুতরাং তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও, তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো আমি কম আলোচনা করব সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এই আমাদের যারা আমরা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা সবসময় একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপরে একটু বেশি গুরুত্ব দিতে চাই। আমরা মনে করি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু বেশি শেখা দরকার, এগুলো একটু কঠিন, বুঝতে সময় লাগে। তো তোমাদের যুক্তি ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের অনেকেরই বুঝতে সময় লাগে এবং বেশি জোর দেওয়া দরকার, কিন্তু তার পাশাপাশি আমাদের যে সাবজেক্টগুলো থিওরিটিক্যাল সেগুলো কিন্তু আমাদের পড়া উচিত। কারণ দেখো, আমাদের দুটো জিনিসে কিন্তু মার্কস কিন্তু এক সমান। আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট বলে এখানে কিন্তু আমাদের কম মার্কসের পরীক্ষা হয় না, এখানে পুরো 100 মার্কের পরীক্ষাই তোমাদের হচ্ছে। সুতরাং এখান থেকেও কিন্তু আমাদের মার্কস তুলতে হবে। আর এটা যেহেতু তোমরা বাসায় পড়তে পারো, বাসায় পড়লে তোমরা অনেক কিছু বুঝো, সুতরাং এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা কিন্তু এই সব বিষয়ে অনেক এগিয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সাবজেক্টে তোমরা বাসায় পড়বে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি সেটাও দেখবে, এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো। চলো আমরা ক্লাসে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাসটি এমবিএ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপরে। আজকের ক্লাসটি যে অধ্যায় সেটির নাম হচ্ছে কি টার্মস ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনায় ব্যবহৃত মূল বিষয়সমূহ। আজকে এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই ডেফিনেশন অ্যান্ড মিনিং অফ স্ট্র্যাটেজি, অর্থাৎ কৌশলের সংজ্ঞা ও অর্থ। আমরা তোমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে প্রথম ক্লাসটি নিয়েছিলাম, অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনা, এই অধ্যায়ের সাথে আমাদের আজকের যে অধ্যায় অর্থাৎ কৌশলগত ব্যবস্থাপনার মূল বিষয়সমূহ অনেক কিছু মিল আছে। তো যদি আগের তোমরা ক্লাসগুলো দেখো তাহলে এর সাথে অনেক কিছু মিল পাবে। তো তোমাদেরকে অনুরোধ করবো, যারা আগের ক্লাসগুলো মিস করেছো, তো আমাদের ফেসবুকে আগের ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নেই ডেফিনেশন অ্যান্ড মিনিং অফ স্ট্র্যাটেজি। শিক্ষার্থী বন্ধুরা, স্ট্র্যাটেজি শব্দটি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর পূর্বে গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়, যার অর্থ হচ্ছে সেনাবাহিনী পরিচালনায় কলা ও বিজ্ঞান সম্পর্কিত অর্থ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। এই স্ট্র্যাটেজি শব্দটি কিন্তু একসময়
শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যবহার হতো। অর্থাৎ স্ট্র্যাটেজি শব্দের অর্থ হলো রণচাতুর্য বা যুদ্ধে জেতার কৌশল। সেখান থেকেই কিন্তু আজকে আমাদের ব্যবসার ক্ষেত্রেও সেটা আমরা প্রয়োগ করছি। স্ট্র্যাটেজি শব্দটি যেহেতু সেনাবাহিনীর এই ক্ষেত্রে ব্যবহৃত করা হতো, অর্থাৎ এটি সামরিক ক্ষেত্রে শত্রুপক্ষকে পরাস্ত করার জন্য প্রতিযোগিতামূলক গোপন ফাঁদ ব্যবহার করা হতো। কিন্তু আধুনিক ব্যবসায়িক অঙ্গনে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করে থাকে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে স্ট্র্যাটেজি আসলে আমরা ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু মোটামুটি যুদ্ধের মতোই। এখানে দেখো তোমার অনেক প্রতিযোগী আছে, শুধু তুমি একা নাই, তাদের সাথে ফাইট করেই কিন্তু তোমার মার্কেটে টিকে থাকতে হবে। তাদের সাথে কৌশল গ্রহণ করে তুমি যদি ভালো করতে পারো, গেইনার হতে পারো, প্রফিট করতে পারো, তাহলেই কিন্তু তুমি বাজারে টিকে থাকতে পারবে, নয়তো কিন্তু তোমার বাজারে টিকে থাকা কঠিন। সুতরাং আগে যে ব্যবহার করা হতো যুদ্ধক্ষেত্রে স্ট্র্যাটেজি শব্দটা, বর্তমানেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হলো। এটা কিন্তু খুব বেশি সিস্টেম কিন্তু মানে মেইন থিম কিন্তু চেঞ্জ হয়নি। আমরা মোটামুটি ব্যবসা করতে গেলে মোটামুটি যুদ্ধের মতোই একটা পরিবেশ এখানে বিরাজ করতেছে। এখন দেখো, সাধারণ অর্থে কৌশল হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিকূল অবস্থাকে অনুকূলে নেওয়ার একটি কর্মসূচি। আমাদের ব্যবসা যখন করতে যাই, সেখানে আমাদের বিভিন্ন ধরনের পরিবেশ বিরাজ করে। আমাদের কিছু পরিবেশ অনুকূলে থাকে, কিছু পরিবেশ প্রতিকূলে থাকে। এই প্রতিকূল পরিবেশকেই অনুকূলে নিয়ে আসার বিস্তারিত কর্মসূচি হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি বা কৌশল বলতে প্রতিষ্ঠানের লক্ষ্য বা অভিপ্রায় ও মৌলিক দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণকে এবং তাদের অর্জনের জন্য কর্মপন্থা ও বিভিন্ন জিনিসকে বন্টনকে বোঝায়। ব্যবসায় এবং ব্যবস্থাপনায় স্ট্র্যাটেজিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। R.W. গ্রিফিন বলেন যে কৌশল হচ্ছে সাংগঠনিক লক্ষ্য অর্জনের একটি ব্যাপক ভিত্তিক কর্মপরিকল্পনা। অর্থাৎ বস্তুত নিত্য পরিবর্তনশীল পরিবেশে প্রতিষ্ঠান কিভাবে সার্বিক কার্যকারিতার সাথে এর সম্পদসমূহ ব্যবহার করতে পারে তার একটি সমন্বিত রূপ প্রদান করাই হচ্ছে, তার একটি সমন্বিত ধারণা নিয়ে কৌশল নির্ধারণ করা হয়। এখন আমরা স্ট্র্যাটেজি বলতে কি বুঝলাম, প্রতিষ্ঠানের ব্যবসায় কি হওয়া উচিত, প্রতিষ্ঠানের পণ্য কি, বাজারে কেমন, কিভাবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা যায়, শক্তি ও দুর্বলতা কি, সামগ্রিক পরিবেশটি অর্জনের অনুকূল কিনা ইত্যাদি আলোচনার মাধ্যমে যে কৌশল প্রণীত হয়, এর প্রতিষ্ঠানের সত্তার প্রকৃতি নির্ধারক হিসেবেই অভিহিত করা হয়। অর্থাৎ একটা ব্যবসায় আমরা এই ব্যবসা আমাদের পরিবেশ কীরকম আছে, আমাদের প্রতিযোগী কীরকম আছে, ব্যবসায় আমাদের কৌশল কেমন হবে, কিভাবে আমরা টিকে থাকবো, এই একটা কৌশল নির্ধারণ করাই হচ্ছে স্ট্র্যাটেজি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজেস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। বন্ধুরা, আমি একটা কথা বলে নিচ্ছি যে এই জিনিসটাই আমরা ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাডভান্টেজ অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আমরা এর আগের ক্লাসে পড়েছি। তো আগের ক্লাসের টপিকসগুলো মোটামুটি এবং এই ক্লাসের টপিকসগুলো মোটামুটি এক। তো তোমরা ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাডভান্টেজ অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই জিনিসগুলো তোমরা আগের ক্লাসটা যদি দেখে নাও তাহলেই হবে। এখানে এই জন্য আর খুব বিশদভাবে আমি কিছু বললাম না। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আগে আমাদের যে ক্লাসগুলো আছে সেটা আর এটা মোটামুটি একই রকম, সেটা তোমরা দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নিই ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশন অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দেখো, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের যে লিমিটেশনগুলো আছে সেগুলো হচ্ছে, আমরা পয়েন্টগুলো দেখি। প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে আমরা যে প্ল্যানগুলো করি সেগুলো বাস্তবে প্রয়োগ করতে গেলে তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। প্রবলেম ইন সেটিং প্ল্যানিং প্রেমিসেস,
টাইম কনজিউমিং, এক্সপেন্সিভ, lack of efficient manager, problem in alternation, possibilities of counterattack, possibilities of misinterruption, demerits of expose of secrecy. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আর বিশদ বর্ণনা করলাম না, এগুলো আমরা আগের ক্লাসের সাথে, এই ক্লাসটা মোটামুটি একই রকম, আগের ক্লাসের সাথে তোমরা ডিটেলস দেখে নিলে এটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা সামনে যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা আগে পড়িনি অথবা আগে দেখা হয়নি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি, অর্থাৎ কৌশল এবং নীতির মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে চলো নেচার বা প্রকৃতি। কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য পূর্ব নির্ধারিত একটি পরিকল্পনা, আর অন্যদিকে নীতি বা পলিসি হচ্ছে কোনো কার্য সম্পাদনের সাধারণ দিক নির্দেশনা হচ্ছে নীতি। অর্থাৎ স্ট্র্যাটেজি বলতে আমরা বুঝতেছি হচ্ছে কোনো প্রতিকূল অবস্থাকে কিভাবে আমরা অনুকূলে আনবো, বিভিন্ন প্ল্যান করে কৌশল করে আমরা প্রতিকূল পরিবেশকে আমার নিজের অনুকূলে নিয়ে আসবো। আর নীতি হচ্ছে কোনটা কাজ আমরা কিভাবে করবো সেই দিক নির্দেশনামূলক একটি ব্যবস্থা। রেসপন্সিবিলিটি অফ অপারেশন, অর্থাৎ এটা রেসপন্সিবিলিটি অফ প্রিপারেশন হবে, অর্থাৎ প্রণয়নের দায়িত্ব। কৌশল বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখো, প্রতিষ্ঠানের উচ্চ স্তরের নির্বাহীগণ কৌশল প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, অপরদিকে গুরুত্বপূর্ণ নীতিসমূহ উচ্চ পর্যায়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট করলেও সাধারণ মানের নীতিসমূহ অন্যান্য সকল পর্যায়ের নির্বাহীগণ প্রণয়ন করে থাকে। ডিপেন্ডেন্সি অন সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতি নির্ভরতা। কৌশলের ক্ষেত্রে পরিস্থিতির গতি প্রকৃতি বিবেচনার হার প্রয়োগ সুনিশ্চিত করা হয়, আর অপরদিকে নীতি বা পলিসির ক্ষেত্রে স্থায়ীভাবে পরিকল্পনা বাস্তবায়নের পুনঃ ব্যবহার হয়, পরিস্থিতি এখানে কম বিবেচিত হয়। ডিটারমিনেশন অফ অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প নির্ধারণ। কৌশলের ক্ষেত্রে দীর্ঘকালীন পরিকল্পনা বাস্তবায়নে পরিস্থিতির বিভিন্ন প্রেক্ষিতে পূর্ব থেকে বিভিন্ন বিকল্প কৌশল নির্দিষ্ট হয়, অপরদিকে নতুন কোনো অবস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত পূর্বের নীতি কার্যকর থাকে। মেইনটেনেন্স অফ সিক্রেসি, অর্থাৎ গোপনীয়তা রক্ষা। কৌশলের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা খুব জরুরি, কারণ তুমি যদি এখানে গোপনীয়তা রক্ষা করতে না পারো, তাহলে তোমার কৌশল যদি অন্য কোম্পানি জেনে যায় অথবা তোমার প্রতিপক্ষ জেনে যায়, তাহলে সেই কৌশল নিয়ে কাজ করে বেশি এগোনো কঠিন। অর্থাৎ কৌশলের ক্ষেত্রে আমাদের গোপনীয়তাটা রক্ষা করা জরুরি, কেননা কৌশল প্রকাশিত হয়ে পড়লে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সেই সাথে আমাদের পাল্টা আক্রমণেরও কিন্তু সম্ভাবনা থাকে। অপরদিকে নীতি বা পলিসির ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা তেমন জরুরি না, বরং এটি সবাই জানলে প্রতিষ্ঠানের উপকার হয়। রিলেশন উইথ ইথিক্স, অর্থাৎ নৈতিকতার সাথে সম্পর্ক। কৌশলের ক্ষেত্রে নৈতিকতার সাথে এর কোনো সম্পর্ক নেই, কেননা প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে এক এক সময় এক এক ধরনের কৌশল গ্রহণ করতে হয়। আর নীতির ক্ষেত্রে নৈতিকতার ভিত্তিতে একে যুক্তিসঙ্গতভাবে নীতি প্রয়োগ করতে হয়, যার ফলে নীতি সবসময় নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত। ইউজ অথবা ব্যবহার, তীব্র প্রতিযোগিতা কিংবা প্রতিকূল পরিবেশে বিদ্যমান এমন অবস্থায় বড় বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত কৌশল ব্যবহার করে থাকে। অপরদিকে দেখো, নীতির ক্ষেত্রে সকল ধরনের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ কার্য সম্পাদনের ক্ষেত্রে নীতি ব্যবহার করে থাকে।
ফাউন্ডেশন লেভেল বা উদ্ভাবন স্তর। কৌশলের ক্ষেত্রে সাধারণত প্রতিষ্ঠানের উচ্চ স্তরে কৌশল উদ্ভাবিত হয় এবং তার সকল স্তরে ব্যবহৃত হয়। নীতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের সকল স্তরে নীতির উদ্ভাবন এবং ব্যবহৃত হয়। তো আমরা কৌশল এবং নীতির পার্থক্যগুলো দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। আমরা বাইরে থেকে এলে হাত ধোয়ার চেষ্টা করব, সুরক্ষা নেওয়ার চেষ্টা করব এবং বাইরে খুব দরকার না পড়লে বাইরে যাব না, বাসায় থাকবো। আর বাইরে যেতে হলে আমরা মাস্ক পরে, গ্লাভ পরে এবং অন্যান্য যেই আমাদের সতর্কতা আছে সেগুলো গ্রহণ করে আমরা বাইরে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এই করোনাকালীন পরিস্থিতিতে খেলাধুলার জন্য বাইরে না যাই, আমরা বাসার মধ্যে যতটুকু পারি বিভিন্ন লেখাপড়া করব বাসায়, এবং যদি খেলতে হয় তাহলে বাসার মধ্যে আমরা যেই খেলার সামগ্রীগুলো আছে সেগুলো দিয়ে আমরা খেলার চেষ্টা করব। তো তোমরা সবাই বাসায় থাকো, বাসায় থেকে বিভিন্ন কাজ করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো আমরা নিয়মিত আপলোড দিচ্ছি, এই ক্লাসগুলো দেখো, বাসায় লেখাপড়া করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও, আর বাসায় নিয়মিত পড়ো। আর তোমরা তো জানো আমাদের এখন একটা যে সারা বিশ্বে একটা ক্রাইসিস যাচ্ছে, এটা তোমরা একটু মেনে চলার চেষ্টা করো। খুব বেশি দরকার না পড়লে বাসা থেকে বের হও না। আর এটা দেখতেছো যে প্রতিনিয়তই বেড়েই চলেছে, সুতরাং এখন কিন্তু বাসা থেকে বের হওয়া আগের চেয়ে বেশি অনিরাপদ। আগে কিন্তু খুব কম সংখ্যক আশেপাশে আমাদের রোগী ছিল, এখন কিন্তু এটার পরিমাণ খুবই বেড়ে গেছে। সুতরাং তোমাদের আসলে যেই ভার্সিটি অথবা তোমাদের যেই ক্লাসগুলো বন্ধ রাখা হয়েছে কিন্তু যাতে তোমরা নিরাপদ থাকতে পারো। সুতরাং তোমাদের যদি ক্লাস বন্ধ রেখে তোমরা যদি বাইরে ঘোরাঘুরি করো, নিরাপদ না থাকো, তাহলে কিন্তু আমাদের এই ক্লাস বন্ধ রাখার কোনো আসলে উদ্দেশ্য সাকসেসফুল হবে না। সুতরাং তোমাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো। এবং তোমরা তো নিয়মিত ফেসবুকে, তারপর টিভিতে, সংবাদপত্রে জানছো যে আমাদের করণীয় কী কী, সেই অনুযায়ী তোমরা সবাই চলো। সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।